নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ঠিক এই সময় সমস্যা সমাধান অনুষ্ঠান আপনাদের দেখতেই হবে, এমন একটা ব্যাপার আপনাদের মধ্যে হয়ে গেছে এবং সেই কারণেই একেবারে সঠিক সময়ে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাবো এবং যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে যখন আমরা ছোট থাকি তখন আমাদের একটা লক্ষ্যকে স্থির করে দেওয়া হয়, মানে আমাদের যারা বড়রা থাকেন, বয়োজ্যেষ্ঠ যারা থাকেন, তারা বলেন যে জীবনে একটা লক্ষ্যকে স্থির করে নাও, মানে একটা লক্ষ্য ঠিক করে নাও এবং তারপরে সেই লক্ষ্যকে ধরেই আমাদের এগোতে হয়। আমাদের পারিপার্শ্বিক লোকজন, সমাজ সবসময় আমাদের ওপরে চাপিয়ে দেয় যে লক্ষ্যকে ধরে এগোতে গেলে আমাদের নিজেদেরকে সবসময় সঠিক রাখতে হবে। এরকম কয়েকটি ব্যাপার আছে যেটা আমাদের আত্মীয় স্বজন এবং সমাজ আমাদেরকে বুঝিয়ে দেয়। সেই লক্ষ্যর দিকে এগোতে এগোতে একসময় আমরা বুঝতে পারি যে লক্ষ্যের পথটা মোটেও মসৃণ নয়, সেখানে অনেক প্রতিবন্ধকতা আছে এবং সেই যে মসৃণ পথকে তৈরি করে নেওয়া এবং প্রতিবন্ধকতা দূর করা, সেটাই হচ্ছে জীবনের লড়াই এবং এই লড়াইটাকে আমাদের প্রত্যেককে লড়তে হয়, মানে যে যেমনভাবে রয়েছে তার লড়াইটা ঠিক সেই রকমই। আরেকটি বিষয় আরেকটু বড় হলে আমরা বুঝতে পারি, সেটি হলো এই যে লড়াই লড়তে গেলে এমন একজন মানুষের দরকার, এমন একজন মানুষের হাত ধরার দরকার যিনি সব সময় আপনার পাশে থাকবেন, যিনি সব সময় আপনাকে সেই অত্যন্ত কড়া রৌদ্রের মধ্যেও শীতলতা দান করতে পারেন এবং তার মধ্যে সেই বটবৃক্ষের ছায়া আছে যিনি সব সময় আপনার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনিও বলতে পারি সেই রকমই একজন ব্যক্তিত্ব যিনি আপনাকে আপনার জীবনের যত রকম চলার পথে প্রতিবন্ধকতা আছে সেটাকে দূর করতে সাহায্য করেন এবং আপনার জীবনে সাথে যে একটা বন্ধুর দরকার হয় বা বলতে পারি আপনার যে আশ্রয়ের দরকার হয়, সেই আশ্রয় হিসেবে আপনার পাশে সারা জীবন থাকেন। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তিনি মানুষটি এইরকম যার কথার উপরে আমরা নির্ভর করতে পারি এবং সবচেয়ে বড় কথা, আমাদের জীবনের সমস্ত ঘটনাগুলি কিন্তু আমাদের জন্মকালীন গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী ঘটে থাকে। আর সেই অবস্থান বুঝে যদি আমরা চলার পথকে ঠিক করতে পারি, আমাদের লক্ষ্যকে ঠিক করতে পারি, তাহলে অবশ্যই আমরা মসৃণ পথ দিয়ে এগোতে পারি আর লক্ষ্যকে আমরা ছুঁতে পারবো। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটা সময় একটা বাধা আসে, কর্মক্ষেত্রে একটা বাধা আসে, আমরা যে কোনো কাজ করতে যাই একটা বাধা থাকে এবং আমাদের আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা একটা অন্যরকম পার্ট। আপনারা যারা এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু টিভি থেকে এই চোখটা সরাবেন না, কারণ আজকে ভাবুন তো, আপনার সন্তানের নামটা রাখবেন, সেখানে নামের উপর ভাগ্য ফেরে। আপনি একটা স্বাদের গাড়ি কিনবেন, আপনি অনেক কষ্ট করে আপনার আজকে সেই জায়গায় পৌঁছেছেন, সেখান থেকে একটা গাড়ি কিনবেন। আপনার বাড়ির যে নম্বরটা, বাড়ির যে নামটা দেবেন, জানেন তো, কোনো কিছুর নাম যদি না থাকে তাকে কিন্তু আমরা চিনতে পারি না। কারো নাম, আপনার সন্তানের নাম আপনি রাখেন, আপনার নাম আছে, সেরকম আপনার বাড়িরও একটা নাম আছে। কেউ রাখে, কেউ রাখে না। এটা বাস্তুর সব থেকে নেগেটিভ ভাইব্রেশন যে আপনার বাড়ির নাম নেই। যেমন আমি যেখানে থাকি সেই বাড়িটির নাম হলো 51 কালীবাড়ি এবং আমার যেখানে আগে আমার বাসস্থান ছিল সেখানে আমার বাড়ি, সেটা নাম হলো জয়দেব শাস্ত্রী হাউস। তো এরকম সব জায়গার এক একটা নাম আছে, বাড়ির নাম আছে এবং সেই নামের পাশে এবং বাড়ির নম্বরও থাকে এবং আপনার নম্বর থাকে, আপনার ব্যবসায়িক নম্বর থাকে। আপনি কি জানেন যে আপনার ব্যবসায়িক নম্বর কোনটি? আপনি কি জানেন আপনার সন্তানের
যে নামকরণ করেছেন বা যে নামটা দিয়েছেন, সেই নামের সাথে তার জব বা তার ব্যবসা কতটা ডেভেলপমেন্ট পাচ্ছে বা ডেভেলপ হচ্ছে, কিচ্ছুই কিন্তু জানেন না। নাম রাখতে হয় তাই রাখেন। আজকে আপনি ঈশ্বরের নামে আপনার সন্তানের নাম রেখেছেন, আপনি কোনো একজনকে আপনার আইডিয়াল মনে হয় তার নাম অনুযায়ী আপনার সন্তানের নাম রেখেছেন। এগুলি ভুল। আপনার বাড়ির নামটি কি হতে পারে? আপনি যেখানে বাস করেন সেই জায়গাটি কি আপনার জন্য সুইটেবল? আপনি কখন, কোথায়, কি জন্য, কি করবেন সেটা কিন্তু আগে থেকে সৃষ্টি হয়ে যায়, আগে থেকে তৈরি হয়ে যায়। সেই প্ল্যানিং আপনি তৈরি করেন না, আগে থেকে তৈরি হয়ে যায় এবং সেই অনুযায়ী আপনি চলেন। আপনি হয়তো ভাবছেন যে আমি আমার মতো করে চলছি, কিন্তু তা নয়। আপনি আপনার মতো করে চলছেন না, আপনি চলছেন গ্রহের ফেরে। এবং গ্রহকে কেউ হাত ধরে এরকম করে থামাতে পারে না। আজকে বৃষ্টি হলে, আজকে যদি বৃষ্টি হয়, এই যে প্রচণ্ড গরমে আপনারা প্রত্যেকেই গরমে ভুগছেন, যেখানেই যাবেন লু বইছে, 41 ডিগ্রি, 40 ডিগ্রি, 41 ডিগ্রি তাপমাত্রা। সেখানে একটা মানুষ কি করে এই গরমটাকে আটকাবে? পৃথিবীতে দেখান তো যে কেউ গরম আটকাতে পারে কি না? পারবে না। প্রকৃতির সাথে কেউ কখনো লড়তে পারে না। সেরকম কিন্তু গরম থেকে বাঁচার উপায় আছে না? কেউ দেখবেন গাড়িতে যায়, গাড়িটি ঠান্ডা গাড়ি, গাড়িটির মধ্যে এসি রয়েছে, ঘরের মধ্যে কিন্তু এসি রয়েছে বা পাখা আছে, ফ্যান আছে, এয়ার কুলার আছে, এবং যে ঘরে থাকে সে ঘরটা খুব সুন্দর ঠান্ডা করার পদ্ধতি রয়েছে। এরকম যার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু একটা গার্ড নিয়ে রেখেছে। তাই দর্শক বন্ধু সবাইকে বলি, যে সমস্যা এই গরমের মতো সমস্যা আপনার থাকবে এবং সেই সমস্যা থেকে আপনাকেই বের হতে হবে এবং লড়তে হবে। এবং কেউ সমস্যা লড়ে যায় কিন্তু সমস্যার সমাধান করতে পারে না, এবং কেউ সমস্যা থেকে লড়ে না, সে যেমন চলছে তেমন এবং যেতে যেতে একটা মুহূর্তে এমন আসে সেখানে হোঁচট খেয়ে পড়ে যায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনি আপনার বাস্তুতে কি কি চেঞ্জ করবেন, কি কি নাম রাখতে পারেন, কোন নামটা, আমি কিছু টিপস দিয়ে দেব কোন নামটা আপনার জন্য সুইটেবল হতে পারে এবং কি কি করবেন না। আজকে 5টি তথ্য বলবো যেটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য একটা সিবৃদ্ধি নিয়ে আসবে, একটা ভাইব্রেশন নিয়ে আসবে। পড়াশোনার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে এমন 5টা জিনিস তথ্য দেব আজও পর্যন্ত ভারতে এই তথ্য আপনাদের কেউ দেয়নি। ঘরোয়া তথ্য দেব, টোটকা দেব এবং কিছু উপায় বলবো। কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো। আমি শিয়ালদা থেকে বলছিলাম, রমেশ। বলো। এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রোগ্রাম খুবই ভালোই লাগে এবং ওনার অনুষ্ঠান আমি খুবই ফলো করি এবং ওনার যে ইউটিউব চ্যানেল আছে ওটা আমার সাবস্ক্রাইব করাও রয়েছে। অনেক যে টিপস টোটকা যে পাই খুবই ভালো লাগে এবং ওটা আমি করি, ফলস্বরূপ লাভ পেয়েছি। তাই থেকে আজকে অনেক দিন পর আমি মানে লাইনটা পেয়েছি আর কি। আচ্ছা, বহু কষ্ট করে অনেকদিন পর লাইনটা পেয়েছি, মানে প্রায় হয়ে গেল, প্রায় 2 মাস হয়ে গেল ট্রাই করছি, কিন্তু আজকে গিয়ে পেয়েছি লাইনটা। এভাবেই আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। কার জন্য তুমি জানতে চাইছো আজকে? আমাদের বিষয়ে কিছু জানতে চাইছিলাম, কিছু পার্সোনাল বিষয়ে জানতে চাইছিলাম। পার্সোনাল। বয়স কত তোমার? বয়স হচ্ছে 39। আরে সত্যি কথা বলবে আমাকে, ঠিক আছে? সেটা হলো 39 তুমি বলছো, কিন্তু আমি ভাইব্রেশনে কিন্তু বয়সের জায়গা থেকে একটু কম পাচ্ছি। আমি 39টা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে, মানে বয়সটা কি তুমি সবাই বলে আসলে আমার বয়সটা এরকম, মানে 39ই আমরা কিন্তু বয়স। 39 তো শিওর? সবাই বলে তোমার বয়সটা একটু কম, তাই না? কিন্তু তোমাকে একটা কথা বলি, 5টা কথা বলবো, মিলিয়ে নেবে লাইফের সাথে, সত্যি না মিথ্যে।
এক নম্বর যে কথাটি হলো, সেই কথাটি হলো তোমার এখনো পর্যন্ত বিয়ে হয়নি, ঠিক না ভুল? একদম ঠিকই বলেছেন। বিয়ের জন্য চিন্তা করেছিলাম এবং আমাকে বলতে হয় না, আপনি বলে দিলেন, এটা শুনে আমি তো অবাক। বিয়ের জন্য তুমি পাগলা হয়ে গেছো, এরকম একটা ব্যাপার। মানে বিয়ের জন্য মানে পাগল হয়ে পড়েছো, মানে বিয়ে তোমাকে করতেই হবে এবং তুমি মেয়ে খুঁজছো, পাচ্ছ না। বাড়ি থেকে অনেক সম্বন্ধ দেখা হচ্ছে, কিন্তু হওয়া জিনিসটা হচ্ছে না কেন? তোমার ভেঙে যাচ্ছে, হওয়া জিনিসটাই লাস্ট মুহূর্তে গিয়ে ভেঙে যাচ্ছে না দাদা, এটাই হচ্ছে সমস্যা, খুবই বড় সমস্যা, যার জন্য সব খুবই মানে ডিপ্রেশনে রয়েছে। 3 নম্বর হলো আর্থিক, এবং আমার বাবা মাও রয়েছেন, বুঝেছেন তো? 3 নম্বর হলো আর্থিক জায়গা থেকে তোমরা অনেক সচ্ছল, মানে টাকা পয়সার তোমাদের অভাব নেই, টাকা পয়সার জায়গা থেকে সবই ঠিক আছে, কিন্তু তোমাদের সমস্যাই একটাই, সেটা হলো বিয়ে। এবং বিয়েটা তোমার যদি হয়ে যায়, তোমাদের পরিবার থেকে শুরু করে, তোমাদের ফ্যামিলি থেকে শুরু করে সবাই হ্যাপি থাকবে। এবং এটার জন্য তোমার পরিবারে একটা অশান্তি লেগে থাকে যে তোমার বিয়েটা নিয়ে, এবং তোমার বিয়েটা একটা সময় পুরো ঠিকঠাক হয়ে গেছিল, পুরো একদম সব একদম, কিন্তু কোনো কারণবশত সেটা তোমাদেরই কোনো কেউ একজন রয়েছে যার জন্য তোমাদের সন্দেহ হচ্ছে। তুমি একটা জিনিস, তোমার বাম হাতটা চেপে না, তুমি চোখটা বন্ধ করো, তুমি তাকে দেখতে পাবে। দেখো ম্যাজিক দেখো, তোমার বাঁ হাতটা চেপে চোখটা বন্ধ করো। যে ক্ষতিটা করছে বা যে তোমার বিয়ের জায়গা থেকে বাধা দিচ্ছে, আটকে রেখেছে, তোমার বিয়েটা হলে হয়তো আর্থিক বা সম্পত্তিগত দিক থেকে কারো লাভ হতে পারে, এরকম একটা ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ তুমি? পেয়েছি, কিন্তু আমি বলতে চাইছি না কেন। না বলার দরকার নেই, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ওনার কাছ দিয়ে সাবধানে থাকো এবং তুমি তাকে তোমার বাবা মাকেও জানাও যে এই ব্যক্তিটার কাছ থেকে একটু সরে থাকতে, তোমার বিয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে। এবং তার জন্য আমি তোমাকে একটা টোটকা বলে দিচ্ছি অনলাইনে, এটা করো এবং এই ছোটখাটো কাজের জন্য আমার কাছে আসতে হবে না, এই টোটকাটা করো। সেটা হলো, আপনি একটা ব্যবসার জন্য টোটকা দিয়েছেন, আমি এটা করেছিলাম, খুবই ভালোই ফল পেয়েছো তো? হ্যাঁ, ফল পেয়েছি। শুনে শান্তি লাগে, শুনে শান্তি পাই, আমি মনে শান্তি পাই। দেখো আজকালকার দিনটা হলো কিন্তু একটু অন্যরকম। আজকালকার দিনে মানে সবাই নিজেকে জাহির করতে চায়, সবাই মানে আমি বড়, আই এম দ্য বিগ পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের মধ্যে আমার থেকে কেউ নেই, এই থিঙ্কিং নিয়ে মানুষগুলি চলে। এবং এই থিঙ্কিং নিয়ে এমন কিছু মানুষ চলে যে মানুষগুলি হয়তো কালকে মারা যাবে, সে কিন্তু আজকে সে সেই কূটনীতিগুলি করে যায়। এরকম প্রত্যেকের ফ্যামিলিতে না থাকলেও কিছু কিছু ফ্যামিলিতে থাকে, যারা হয়তো ভাবে না যে আমি এসেছি কি নিয়ে। একটা কথা ভাবো তো, একটা মানুষ যখন আসে তখন সে জন্মাবার মুহূর্তে সে কিন্তু যখন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সে কিন্তু প্রথমেই কান্না করে। ইয়েস অর নো? একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয় এবং সে কিন্তু প্রথমেই কান্না করে, কান্না করলে বাচ্চাটি ভালো আছে, কান্না করে, ঠিক না ভুল বললাম? ঠিকই বলেছেন, কান্না করে। কিন্তু সে যখন চলে যায়, সে যখন মরে যায়, সে যখন আমাদের এই জায়গা থেকে যখন সে স্বর্গ লাভ করে বা সে চলে যায় না, কেউ নরকও লাভ করে, নরক স্বর্গ মর্ত, এই মর্ত থেকে যখন চলে যায় তখন সবাইকে কাঁদিয়ে চলে যায়। জিনিসটা ভেবে দেখেছো? সে যখন জন্ম নেয় নিজে কাঁদে এবং সে যখন চলে যায় সবাই কাঁদে, এবং সে যখন চলে যায় সবাই কাঁদে, সেই সাকসেস। এমন কিছু মানুষ যখন মরে যায়, ঠিক আছে চলে গেছে বেচারি, শুধু বাজে লোক ছিল, ফালতু লোক ছিল, উনি গেছে ভালো হয়েছে, তাহলে সে কিন্তু স্বর্গ লাভ পায় না, সে নরকে ঠাঁই পায়। যে মারা যায়, যার মারাতে কেউ কাঁদে না, সবাই আনন্দ থাকে যে মরেছে, ঠিক আছে বেঁচে গেছে, ফালতু বাজে লোক, সেই লোক যখন মরে যায় সে কিন্তু স্বর্গ লাভ পায় না। সবকিছু কিন্তু একটা লজিকের উপর। কেউ কি কিছু নিয়ে যেতে পারে কি? সম্পত্তি, ধন সম্পত্তি, টাকা, অর্থ পয়সা আমি কি নিয়ে যাব?
কেউ নিয়ে যেতে পারে না। আমি এই নিয়ে একটা ছোট্ট একটা গল্প বলি, শুনবে? ছোট্ট একটা গল্প শোনো হ্যাঁ, ভাই, বলেন। ছোট একটা গল্প শোনো। একজন সাধু এসেছিল, একজন সাধু একজনের বাড়িতে এসেছিল। এখন সেই সাধুটি কি বলেছে বলো তো তাকে? সেই সাধুটি যার বাড়িতে এসে, তার বাড়ি বিরাট বড়, কোটিপতি লোক, বিশাল বড় টাকার মালিক। এবং সে কি করতো জানো? সে তার বাড়ির উপরে একটা পতাকা টানিয়ে রাখতো। তার যখন একটা স্টেপ, মানে ধরো একটা তার তার ধরো 10 কোটি টাকা আছে, সে তখন একটা পতাকা টানিয়ে রাখতো। এবং তার যখন 20 কোটি টাকা হতো তখন আর একটা পতাকা। এরকম করে 4-5খানা পতাকা তার বাড়িতে টানানো রয়েছে। এবার সেই গুরুদেব যখন তার বাড়িতে এসছে তখন বলল, বাহ, তুমি তো ভালোই উন্নতি করেছো, তোমার সব দিকে ঠিকঠাক আছে, তো তুমি কি অর্জন করেছো বা কি করে? বলে, না গুরুদেব, আপনার আশীর্বাদে আমি আজকে অনেকটা। বলে, তো এই পতাকা কেন তোমার বাড়িতে? বলে, তখন গুরুদেব, সত্যি কথা বলতে হয়, বলে, এই 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 ব্যাপার, আমার এই একটু যখনই আমার শ্রীবৃদ্ধি ঘটে তখনই আমি একটা পতাকা ঈশ্বরের নামে আমি লাগিয়ে রাখি। বলে যে, তুমি যে, তোমাকে আমি আজকে এমন একটা জিনিস দিয়ে যাব, আমি যাওয়ার সময় তোমাকে এমন একটা জিনিস দিয়ে যাব, সেটা তোমার জন্য অনেক উপকারে লাগবে এবং তোমার অনেক অনেক উপকারে লাগবে। এটা তুমি গচ্ছিত রাখবে। এই জিনিসটা আমি এমন জিনিস দিয়ে দেবো, গচ্ছিত রাখবে, পরে আমি যখন চাইবো তখন আমাকে দেবে। এটা আমি কাউকে দিই না, এটা শুধু তোমাকে দেব। তখন সেই তো ভালো, গুরুদেব আমাকে দেবে। গুরুদেবকে সেবা টেবা করলো। এবার গুরুদেবের যখন যাওয়ার সময় হলো, গুরুদেব তখন সে চলে যাচ্ছে। তখন বলল, গুরুদেব, আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনি যে বললেন আমাকে একটা জিনিস দিয়ে যাবেন। বলে, ও হ্যাঁ, আমি বলেছিলাম, মনে আছে, আমি দেব। তো তার পকেট থেকে একটা সুইচ আছে না, যেটা সেলাই করে, সেই একটা ছোট্ট সুইচ, মানে সুচ বলে, সুচ তার হাতে দিল। বলে, এটা তুমি রাখো, এটা আমার অমূল্য ধন, এই জিনিসটি পরজন্মে তুমি আমাকে দেবে, এটা তোমার কাছে। কি গুরুদেব, কি বলছেন? এই একটা সুচ আমি কি করে আপনাকে দিতে পারবো পরজন্মে? এটা হয় নাকি? বলে, এটা হয় না। এই সুচটা তুমি আমাকে পরজন্মে দিতে পারবে না? এটুকু পারবে না তুমি আমার জন্য করতে? বলে, এটা কি জন্মেতে, এটা কি নিয়ে যাওয়া যায় নাকি? মরার পরে এটা কোথায়, কি আমি কি করে পারবো? বলে, ঠিক আছে, তুমি এটা ভাবো, আমি যাচ্ছি, পরে আমাকে ফোন করো বা জানিও আমাকে। তো তারপরে সে রিয়েলাইজ করলো যে এত সম্পত্তি, এত টাকা পয়সা, ধন দৌলত আমি যে জমাচ্ছি, আমি যে রাখছি, এগুলি কার জন্য? কে ভোগ করবে? আমি তো কিচ্ছু, একটা গুরুদেবের একটা সুচ পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো না, এবং সেই সুচটি আমি তাকে দিতে পারবো না। তাহলে আমার এই যে, আমি যে এত কষ্ট করে, এত ছল চাতুরি করে, মানুষের কাছ দিয়ে টাকা অর্জন করে আমি আজকে অট্টালিকা বানাচ্ছি, এগুলি কার জন্য? তার মনে তখন রিয়েলাইজ হলো যে আমি এগুলি অন্যায় করছি। তখন থেকে সে কিন্তু, তার কিন্তু মনে একটা জ্ঞান আসলো, চিত্তবৃত্তি নিল, তার মনের প্রবৃত্তি, মানে মন থেকে তার মনের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আসলো, যে এতদিন ঠাকুরের নাম, হরিনাম সমস্ত কিছু করে যে চেতনাটা আসেনি, সেই গুরুদেব তাকে বুঝিয়ে দিল যে ধন সম্পত্তি, টাকা পয়সা, মোহ, লোভ, লালসা এসব কিচ্ছু না। সৎ পথে, সৎভাবে যদি তুমি চলতে পারো, তোমার সর্বকর্ম সাফল্যের দিকেই যাবে, কোনোদিন অন্য দিকে যাবে না। যতই তুমি অট্টালিকা বানাও, আর ওই ভোজ যদি তুমি খাওয়াও, লোককে অনেক ভোজ খাওয়ালে, বা তুমি ওই গম্বুজ বানালে, তুমি ওই পতাকা টানালে, বাড়িতে কিচ্ছু লাভ নেই। হরিনাম করলে, কীর্তন করলে সারাদিন, আমার অনেক লোক জানা আছে সারাদিন হরে কৃষ্ণ বলে, সারাদিন হরে কৃষ্ণ, কথায় কথায় হরে কৃষ্ণ বলে, এবং ওই রাত্রির বেলা হলেই সে বন্ধু বান্ধব নিয়ে ওই আসরে বসে ঠাকুরের নাম করছে। তো আমি বললাম, তুমি তো সারাদিন এই ঠাকুরের নাম করো, তো এইগুলি করছো?
বলে না এটা না করলে ঘুম আসে না। তাহলে ঠাকুরের নাম যারা করে, ঠাকুরের চেতনায় যারা থাকে, ঠাকুরের যারা হরিনাম করে সত্যিকারের মন থেকে, হরে কৃষ্ণ নাম, রাধা নাম যে জপে, তার কিন্তু সব কিছু, তার ঘুম বলো, তার ব্যথা বেদনা সব কিছু কিন্তু সেই ঈশ্বর নিয়ে নেয়, কিন্তু সে কিন্তু অন্য মার্গ পেয়ে যায়। তো তুমি মন থেকে করো না, লোক দেখানো করো। তো তাই বলি যে তোমার পিছনে যে লেগে রয়েছে, সে তোমার অর্থের জন্য এই সমস্যাগুলি করছে। তুমি একটা কালো সুতো নেবে, কালো সুতো এবং একটা সুচ, যে সুচটা বললাম সেই সুচটা নেবে, কালো সুতো দিয়ে সেই সুচটাকে পেঁচিয়ে সেই শত্রুতা যার তুমি নামটা জানলে তার নাম করে ওই একটা পাতিলেবু নেবে, পাতিলেবুটা একটু সুচটাকে হালকা গরম করে পাতিলেবুর গায়ে এরকম পুঁতে দেবে, পুঁতে দিয়ে তোমার বাড়ির যে কোনো কোনায় একটা রাখবে, প্রতিদিন একটু করে লাল সিঁদুর দেবে, দেখবে সে অনেক অনেক ভালো হয়ে গেছে এবং সে তোমার পিছনে আর লাগবে না। ঠিক আছে বাবু? ঠিক আছে, ভালো তাও কিছু আপনার কাছে কি যাওয়ার কি প্রয়োজন রয়েছে? আরে তোমার খুশি, আরে তোমার, আমি জানি তোমাকে আসতে হবে আমার কাছে। ঠিক আছে, এসো, আমি দেখছি কি করা যায় তোমার বিয়ের জায়গাটা। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। Okay. এবং এই অনুষ্ঠানেই আপনার সাথে এমন কিছু শেয়ার করলেন যেটা আশা করছি আপনার সমস্ত সমাধান হয়ে গেছে। মানে যেই সমস্যার কারণে ফোন করেছিলেন তার সমাধান আপনি আচ্ছা, মানুষ অর্থ দিয়ে কি করবে? ধন সম্পত্তি অর্থ দিয়ে কি করবে? আজকে বহু মানুষ লালসায়, হিংসায় জর্জরিত। আজকে বহু মানুষ, এই যে আমাদের মধ্যেও তো, আমাদের মধ্যে বহু অ্যাস্ট্রোলজার রয়েছে, বহু মানুষ রয়েছে। এই জয়দেব শাস্ত্রী জীবনে কোনোদিন শুনেছেন কারো নামে বদনাম করতে, কোনো অ্যাস্ট্রোলজারের নামে বদনাম করতে? না। কিন্তু কেউ কেউ আছে যে বদনাম না করে সে তার পেটের ভাত হজম হয় না, সে ঘুমোতে পারে না, সে সব সময় হয়তো আজ বাদে কাল সে মারা যাবে, সে হয়তো আজকে সে ঠিকমতো কথাও বলতে পারে না, সে তো চলতেও পারে না, 3 বার চলতে গেলে 4 জনের সাপোর্ট লাগে তার। সেই ব্যক্তি, তার কাছে লোকজন যায় না বেশি, পাশাপাশি আমার চেম্বার, সে দেখে আমার ভর্তি লোক, তার মধ্যে একটা হিংসাত্ম ভাব। আমার সামনে ভালো কথা, না বাবু আর চেম্বার করতে পারবো না, আর কদিন পরে আমার তো রিটায়ারমেন্ট হয়ে গেছে। আরে এই এমন একটা পেশা, সরকারও কিন্তু চাকরির একটা মেয়াদ দিয়ে দিয়েছে, 60 বছর 65 বছর পরে রিটায়ার করতে হবে। কিন্তু এই যে পেশা, এই পেশায় আর রিটায়ার নেই, সে যতদিন না মরবে চিতায় যাবে, সে কিন্তু ওখানেই থাকবে, পারে না কিছু। যাগ যজ্ঞ, হোম যজ্ঞ, চিতায় বসে কিছু করতে কিচ্ছু পারে না, মন্ত্র উচ্চারণ করতে গেলে 50 বার কাশবে। সেই ব্যক্তি ওই লোকের নামে বদনাম করে যায়, সারা মানুষের সাথে শুধু বদনাম বদনাম বদনাম। কে একটা মন্দির দিয়েছে, দান ফান করেছে, মন্দিরও দেয়নি, বদনাম। তো এরকম বহু ব্যক্তি রয়েছে, দেখবে এই বদনামগুলি যারা করে তারা একটু বয়স্ক, একটু এজেড পারসন। শুধু এই আমাদের লাইনে নয়, আমাদের অ্যাস্ট্রোলজার লাইনে নয়, এভরি পারসন, প্রত্যেকটা পেশায় দেখবে যারা একটু এজেড পারসন হয়, যারা ঠিক শেষ মুহূর্তে আর পারছে না, তার পসার কমে গেছে, যখন যার পসার কমে যায় না, সে অন্যের পিছনে কি করে কাঠি দিতে হয় সেটা কিন্তু ভালো করে জানে, কি করে খোঁচাতে হয়। আরে ভাই, কপাল তোর ভাগ্যে তুই খাবি। সঠিক কাজ করলে না লোকের জায়গা দেওয়া যায় না। আমাদের এমন এমন অ্যাস্ট্রোলজার রয়েছে, জ্যোতিষ বন্ধুরা রয়েছে, প্রতিদিন আমায় ফোন করবে, দাদা এই দেখো এই মানুষটি সবার নামে শুধু বদনাম করে যায়, সবার নামে। বদনাম করুক না, ওর তো কাজই এটা, বদনাম করুক, বদনাম করবে না, এটা কাজ। আর বদনাম যে করে তার কি গ্রহের ফের থাকে। জয়দেব শাস্ত্রী কারো বদনাম কেন করে না? কারণ আমার ওই ফেরটা এখনো আসেনি, হয়তো একদিন আসবে, আমার যখন বয়স হয়ে যাবে। আর আমি তোমাদের সবাইকে বলি, আজকে অন মিডিয়াতে বলে যাচ্ছি, আমি জয়দেব শাস্ত্রী 55 থেকে 60 বছর যেই বয়স হবে, জয়দেব শাস্ত্রী নিজের হাতে কোনো কাজ করবে না, কোনো তন্ত্র করবে না, কোনো জ্যোতিষীর কাজ জয়দেব শাস্ত্রী করবে না। তখন আমার পেশাটা হবে, এখন যেমন শেখাচ্ছি তখন শেখানোর উপরে জোর দেবো এবং শুধু শিখি, যদি আমি বেঁচে থাকি। কারণ আমার আয়ুটা, আমি বলে দিই সবাইকে, আমার আয়ুটা কিন্তু বেশি নয়। এবং আমি সবাইকে বলি 60 বছর যাবো কিনা আমি জানি না, আমার যতটা হাত দেখে, যতটা আমার ছক দেখে, কুষ্টি দেখে আমার বিচার আমি করি, 60 বছর আমি পার হব না। আজকে এই ভিডিওটা সেভ করে রাখবে, আমি 60 বছর পার হব না, বেশি আয়ু আমার নেই। সেই ক্ষেত্রে তো যদি
মিরাকেল তো হয়, যদি বেঁচে থাকি তাহলে ওই শিখিয়ে যাব, কিন্তু এই পেশাতে কেন একটা বয়সের পর থেকে সেই পাওয়ার, সেই শক্তি, সেই এনার্জি, আমরা যে কাজটা এখন চিতায় বসে করতে পারবো, আমরা যে তন্ত্রের কাজটা করতে পারবো, আমরা যে কাজটা খুব সহজে মন্ত্র উচ্চারণ করে করতে পারবো, যে ক্রিয়াগুলি আমরা করতে পারবো নিষ্ঠাভাবে, আমরা এখনো এই মুহূর্তে এখন জয়দেব শাস্ত্রী নির্জলা উপোস থাকতে পারবে 48 ঘন্টা। 48 ঘন্টা নির্জলা, মানে 2 দিন আমি নির্জলা উপোস থাকতে পারবো। এই অন মিডিয়াতে বলি, আচ্ছা আচ্ছা লোক হিমশিম খেয়ে যাবে। নির্জলা উপোস থেকে কোনো কাজ, মানে কিছু কিছু ক্রিয়া রয়েছে সেখানে নির্জলা উপোস থেকে কাজ করতে হয়। থুতু পর্যন্ত গিলতে পারবে না, জল তো অনেক দূরের কথা। এখন একটা এজের পরে পারবে, তার সুগার হয়েছে, তার গ্যাস হয়েছে, তার অম্বল হয়েছে, তার পেটের সমস্যা, তার নিজের হাজার একটা রোগ, সে মন্ত্রটা ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, সে একটা কথা বলে লোকের নামে বদনাম করতে। এই যে বদনাম, আর যে সত্যিকারের তান্ত্রিক, সত্যিকারের জ্যোতিষ, সত্যিকারের গুণী ব্যক্তি যে হয়, সে জীবনে সে কারো নামে বদনাম করে না। আরে যে খারাপ তাকে তুই ভালো কর, তাকে তুই ঠিক কর, তোর তন্ত্র মন্ত্র তোর বিদ্যা দিয়ে তাকে ঠিক কর তো দেখি, তাকে শুধরা, তোর থেকে যদি ছোট হয় তাকে বোঝা, তাকে বল, তাকে শেখা। আজকে আমার ধরো আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি ছোট মানুষ, তুমি একজন বিগ পার্সন, তুমি ওকে শেখাও, জ্ঞান দাও, বোঝাও। বদনাম, পসার, এটাই হলো পসারের জায়গা। তো তাই সবাইকে বলি, দর্শক বন্ধু, বিভ্রান্তকর পার্সনদের সাথে থেকে একটু সরে আসুন। মানুষ মানুষের তরে শিখুন, বুঝুন, জানুন। কে আছে আমাদের সাথে? নমস্কার। কে আছে বলো? নমস্কার স্যার। নমস্কার, বলো বলো। ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো। মানে একটা কথা বলতে চাই, এই বছর পয়লা বৈশাখে আমি গিয়েছিলাম, হয়তো আপনি হয়তো নাম হয়তো বললে কিন্তু আমার কিন্তু মুখ দেখলে চিনতে পারবেন। এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে দাদা, মানে কিভাবে প্রকাশ করবো বলে বোঝাতে পারছি না। থ্যাংক ইউ। একটা নবারে কালীবাড়িতে গিয়ে যে মনে যে কি শান্তি পাওয়া যায়, যে না গেছে সে কোনদিন বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, গেছে তো সেই জানে একমাত্র কি শান্তি ওই জায়গাটায়। 51 কালীবাড়ি মায়ের রূপ, 51টা মায়ের রূপ। এই জানো তো, এই 51 কালীবাড়ি নিয়ে অনেকের হিংসা হচ্ছে কিন্তু এখন। আমি স্যার মানে আমি কি বলবো, এতটা সমস্যা, এতটা ভাবে গেছি, ওখানে যাওয়ার পর আমার নিজের মনটাই অন্য টাইপের হয়ে গেছে। তোমাকে একটা কথা বলি, এই তুমি যে কথাটা বললে তো, এবার এই 51 কালীবাড়ির নামটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো। এইবার কিছু কিছু ব্যক্তি রয়েছে যে আর নিজেকে সামলাতে পারছে না, সে এখন মানে পাগল হয়ে যাচ্ছে। যেহেতু অন মিডিয়া এখন কারোর নাম বলা যায় না, বদনাম করতে গেলে কারোর নাম বলা যায় না, একটা রেস্ট্রিকশনের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে নাম না বলে 51 কালীবাড়ি নিয়েও একটু মনে একটু মানে সুখবর এটা দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি। আমি যদি এই সুখবরটা অন্তত ভালো স্টেজে বা ভালো জায়গায় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো লাগলো। এবং সত্যি কথা বলতে আর একটা সুখবর স্যার, চাকরির জন্য আমি যে ইয়ে করেছিলাম, হ্যাঁ একটা বড় আপনি তো জানেনই, হ্যাঁ নামটা বলছি না আমি ওখানে, স্যার ওটার কাজটা হয়ে গেছে স্যার। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কয়েকদিনের মধ্যে স্যার। বাহ বাহ বাহ। মানে এখন সবাইকে একটা কথা বলবো, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জীবনের প্রত্যেকটা মুহূর্তে দেখবে অনেক বাধা আসবে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে তোমাদের উঠে আসতে হবে। তাই সমস্যা থাকলে তার সমাধান আছে। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথাই বলবো, যে সমস্যা যতই হোক না কেন, আমাকে একটা সুযোগ দেবে, একটা সুযোগ, ওয়ান টাইম। আমি দেখব চ্যালেঞ্জ দিয়ে যে এই জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি আর হস্তরেখা বিচার দিয়ে তোমার লাইফে কতটা ফের আমি আনতে পারি। এবং তোমাদের বলবো, যারা তলিয়ে গেছো, তুলে আনার দায়িত্ব জয়দেব শাস্ত্রীর। আমি বললাম ভালো থাকো, সুস্থ থাকো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।